আমার সুন্দরী বউকে রাত হলেই আমার মা নিজের ঘরে ডেকে নিয়ে যেত। আর সকালে আমার বউয়ের গায়ে কোমরে প্রচণ্ড ব্যথা থাকতো। একদিন এই রহস্যটা জানার জন্য আমার মায়ের রুমে আমি ঢুকলাম, আর যা দেখলাম তা দেখে আমার পুরো হুঁশ উড়ে গেল। কারণ আমার মা আমার বউকে তো আজ আমার বিয়ে পূজা নামের একটি সুন্দরী মেয়ের সাথে। সে শুধু সুন্দরীই না, যুবতীও। আমার বন্ধুরা বলতো নিজের থেকে কম বয়সের মেয়েকে বিয়ে করা অনেক লাভ আছে। আমি খুব খুশি ছিলাম, কারণ আমার স্ত্রী সুন্দরী, আর আমি সবসময় সুন্দরী বউ চাইতাম। আমার মা আমার জন্য এই মেয়ে পছন্দ করেছিলেন। আমার মা যখন আমার জন্য মেয়ে দেখতে যেত, তখন ঘটককে এটাই বলতো যে মেয়ে যেন সুন্দরী এবং স্বাস্থ্যবতী হয়। আমার মনে হতো যে আমার মা আমার জন্য এরকম মেয়ে খুঁজতেন, কারণ সে যাতে তাড়াতাড়ি ঠাকুরমা হতে পারে। মেয়ের শরীর স্বাস্থ্য ঠিক থাকলে তবেই তো সে তাড়াতাড়ি বাচ্চার জন্ম দিতে পারবে। কিন্তু আমি জানতাম না যে এর পিছনে আমার মায়ের একটা উদ্দেশ্য আছে। সে তো আমি তখনই জানতে পারলাম, যখন বিয়ের অনেক দিন পরও আমার বউ রাত হলেই আমার ঘরে আসার পরিবর্তে আমার মায়ের ঘরে চলে যেত। আর আমি বাইরে বসে আমার সামনে দিয়ে তার চলে যাওয়া দেখতে থাকতাম। শুধু এটাই না, আমার বউ সারা রাত সেখানেই থাকতো। আর সকাল যখন বাইরে আসতো, তখন কখন সে বলতো আমার পায়ে ব্যথা, আবার কখনো বলতো আমার কোমরও ব্যথা, আবার নাটক করতো। আমি অবাক হয়ে ভাবতাম যে এ সারা রাত ওখানে কী এমন করে। আর আমার মাও একে আমার কাছে পাঠিয়ে দেওয়ার কথা একবারও ভাবে না কেন। আমার বউকে তো আমার মা নিজের চাকর ভেবে নিয়েছে, কিন্তু আমার বউ খুব সুন্দরভাবে আমার মায়ের সাথে মিলেমিশে থাকে। তাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি কিছুই নেই। শুধু এটাই না, যখন তারা দুজনে ঘরের মধ্যে থাকতো, তখন আমাকে ঘরের মধ্যে যেতেও দিত না। আমি অনেকবার যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমার মা বলতো তুই এখান থেকে চলে যা, এখানে তোর কোনো কাজ নেই। আমি একদিন খুব উৎসুক হয়ে সেই ঘরের মধ্যে লুকিয়ে পড়লাম, যাতে জানতে পারি আমার বউ আর আমার মা সারা রাত ধরে কী করে। আমি তাদের নিয়ে কোনো অদ্ভুত চিন্তা করিনি, কিন্তু এই ঘরের মধ্যে তারা দুজনে একসাথে কী করে সেটা খুব অদ্ভুতই না, বরং অনেক বেশি লজ্জাজনক। কারণ তারা দুজনে সারা রাত বিছনায় একে অপরের সাথে। আমার কাজ ভালোই চলছিল, আর আমাদের বাড়িতে বেশি লোক ছিল না। কিন্তু প্রবলেম এটাই যে আমাদের বাড়ি বহু পুরনো ছিল। এমন পুরনো যেন মনে হতো প্রায় অনেক বছর আগেকার বাড়ি। সবাই বলতো এ বাড়ি ছেড়ে দাও, না হলে এই বাড়ির কোনো না কোনো দিন তোমাদের মাথার ওপর পড়বে। আসলে এটা বাড়ি না, একটা ছোটোখাটো হাভেলি বলা চলে। কিন্তু আমার মা বলতো আমি বিয়ে হয়ে নতুন বউরূপে এ বাড়িতেই এসেছি, তাই আমি না মরা পর্যন্ত এ বাড়ি ছেড়ে কোথাও যাব না। আমার মায়ের প্রতি আমার এত বেশি ভালোবাসা ছিল না, কিন্তু আমাকে তার আদেশ পালন করতেই হলো, কারণ আজকের দিনে ভাড়ার ঘর পাওয়া খুবই মুশকিল ছিল। আর আমার কাছে এত টাকা ছিল না। আমি আমার মায়ের একটা বড় লোকসান করে দিয়েছিলাম। তিনি নিজের গ্রামের সব জমিজমা এবং সমস্ত গয়না বিক্রি করে আমার হাতে টাকা তুলে দিয়েছিলেন। আমি যেন একটা ব্যবসা শুরু করি, যাতে আমার সারা জীবন বসে বসেই খেতে পারি। কিন্তু আমার ব্যবসাটা ভালো চলল না। আর শুধু তাই নয়, ব্যবসায় অনেক লস করলাম। পাওনাদাররা আমাদের বাড়ি চলে আসতো। পাওনাদাররা আমার পিছনে পড়ে থাকায় আমার মা খুব টেনশান করতো, আমিও খুব টেনশান করতাম। তাই ভাবলাম একদিন বিয়ে করে নিই, তাহলে মেয়ের বাড়ি থেকে যৌতুকে কিছু না কিছু তো দেবে, আর তাতে আমার সব পাওনাদারদের টাকা আমি মিটিয়ে দেবো। কিন্তু মেয়ের যৌতুক হিসাবে খুব বেশি নিয়ে কিছু আসেনি। তবুও যা টাকা আমার মা বাবাকে দিয়েছিল তা দিয়ে আমি কিছুদিনের জন্য শান্ত হয়েই ছিলাম। এখন শুধু মা আমাকে দিনরাত কথা শোনাতো আর বলতো তোর ওপর আমি জীবনে আর ভরসা করব না। আর আমি তাকে বলতাম তুমি আর কতদিন বাঁচবে, আর আমাকেই বা এরকম কথা কেন বলছো। মা তখন বলল আমি এই হাভেলিতে ভাড়া দেব। আমি তখন খুব রেগে গেলাম। মায়ের কথা শুনে আমি হাসতাম আর বলতাম তুমি তাহলে কাকে নিয়ে থাকবে বলো তো এ বাড়িতে।
একবার একটা ট্যুরিস্ট এখানে এসে পড়েছিল, আর সে আমাকে বলল, আমাকে ভিতর থেকে তোমাদের হাভেলিটা দেখিয়ে দেবে, আমি তোমাকে কিছু টাকা দেবো। আমি সেদিন কিছু টাকা নিয়েছিলাম। আমার মা সেটা জানতে পারে আর আমার উপর খুব রেগে যায়। মেয়ের বাড়ি গরিব, অনেক কষ্টে তারা কিছুটা যৌতুক দিয়ে আমার বউকে আমার সাথে বিয়ে দিয়েছিল। বাসর রাতে আমি আর পূজা দুজনাই খুব ক্লান্ত ছিলাম, আর আমার সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছিল। আমি মনে মনে ভাবছিলাম, সারা জীবন তো পড়েই আছে একে অপরের সাথে সময় কাটানোর জন্য, বেচারি ক্লান্ত হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। সকালে সে নিজের বাবার বাড়িতে গেল, আর এটা আমাদের রেওয়াজ ছিল। সন্ধেবেলায় সে আবার ফিরে এলো। সাথে সাথে আমার মা বলল, তোমাদের বিয়ের কারণে অনেক বেশি দৌড়াদৌড়ি করতে হয়েছে, আমার পায়ে খুব ব্যথা হয়েছে, রাতে খাবার পরে আমার ঘরে এসে আমার পায়ে মালিশ করে দিও তো। পূজা একটা কথাতেও কোনো আপত্তি করল না, সে শুধু বলল, ঠিক আছে মা। কিন্তু আমি পূজাকে বারণ করব ভাবলাম, কিন্তু কিছু বললাম না। তারপরে পূজা চলে গেল মার কাছে। আমার মা আর পূজা একসঙ্গেই থাকলো সেই দিন রাতের বেলা। এইভাবে 2-3 ঘন্টা পার হয়ে গেল। আমি আমার মায়ের ঘরের দিকে তাকিয়ে রইলাম। আমার বউয়ের আসার কোনো নামই নেই। ওই কোণাতে আমার ঘর, আর এই কোণাতে আমার মায়ের ঘর। তাই তাদেরকে আমি আর ডাকতে চাইলাম না, মনে মনে ভাবলাম হয়তো ঘুমিয়ে গেছে। সকালে যখন আমার বউ ঘর থেকে বেরোলো, তখন তাকে দেখে তার শরীর খুব খারাপ মনে হচ্ছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম যে, তুমি রাতে ঘরে আসোনি কেন? সে কিছু বলতো তার আগেই আমার মা বলল যে ওর শরীর খারাপ লাগছিল, তাই আমার ঘরেই শুয়ে পড়েছিল। আমি বললাম, যদি শরীর খারাপই ছিল তাহলে আমাকে ডাকলে না কেন? তখন মা বলল, এতটাও শরীর খারাপ ছিল না যে তোকে ডাকতে হবে। আমি ওর কিছুটা যত্ন নিলেই ও ঠিক হয়ে যায়, আর সেখানেই ঘুমিয়ে পড়ে। কিন্তু আমার বউয়ের মুখ দেখে মনে হচ্ছিল যে ঘটনা অন্য কিছু। আমি আরাধনাকে যে প্রশ্নই করতাম না কেন, জবাব আমার মা দিত। শেষে আমার বউ বলল, মা যা যা বলেছেন ঠিক ঠিকই সেই রকম হয়েছিল। আমার শরীর সত্যিই হঠাৎ খারাপ হয়ে গেছিল। দিন কদিন এরকমভাবেই গেল। এইভাবে সারা দিন চলে গেল। আবার রাত হলো। এবারে আমার মা আবার বলল, পূজা, তুমি খাবার পরে আমার ঘরে একবার এসো, আমার পাটা টিপে দিয়ে যেও। আমি আমার বউকে বললাম, পূজা, আজকে কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো। সে বলল, ঠিক আছে, আজকে আমি তাড়াতাড়ি তোমার ঘরে যাব। কিন্তু আজকেও সে আসলো না। আমি রাগের চোটে মায়ের ঘরের দিকে গেলাম, আর মনে মনে ভাবলাম, আমার মাও তো নিজের জীবন কাটিয়েছেন, তাহলে উনি কেন এরকম ছেলে আর বউয়ের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি করছেন? তারপরে আমি মায়ের ঘরে গেলাম। কোথায় গেল মা, যে বউকে এইভাবে করে আমার কাছে আসতে দেয় না? আমি গেলাম, মায়ের দরজায় গিয়ে টোকা মারলাম, কিন্তু ভিতরে কোনো আওয়াজই এলো না। কিছুক্ষণ পর আমি জোরে জোরে দরজা ধাক্কাতে শুরু করলাম, কারণ আমি খুব রেগেছিলাম। ভিতর থেকে আমার মা চিৎকার করে বললেন, ঘুমিয়ে পড়েছে তোর বউ, তুই ঘরে গিয়ে শুয়ে পড়, নির্লজ্জ কোথাকার। এটা শুনে আমি কি খুব হতভম্ব হয়ে গেলাম, বুঝতে পারলাম না এখানে আমার ভুল কোথায়। পূজা তো আমার বউ, যদি আমি তাকে ঘরে ডাকার জন্য আসিও, তাহলে কি এমন ভুল করে ফেলেছি? সেদিনই আমার বউ মায়ের ঘরে যেত, সেই দিনই তার শরীর খুব খারাপ থাকতো, তার পায়ে ব্যথা থাকতো, তার কোমরে ব্যথা থাকতো। একদিন তো দেখলাম ওর হাতেও ব্যথা। একদিন আমি তাকে বললাম, তুমি কি তোমার বাবার বাড়ি থেকে অসুখ বিসুখ নিয়ে এসছো? যখন সে বলল, কি বলতে চাইছো তুমি? আমাকে দেখে তোমার অসুস্থ বলে মনে হয় নাকি? অসুস্থ না তো কি? যখনই তোমাকে আমি ভালোবাসার কথা বলার চেষ্টা করি, তখনই তুমি বলো আমার শরীর খারাপ, আমার কোমরে ব্যথা। সারাদিন কী এমন করো? আমাদের বাড়িতে তো কোনো বাচ্চাও নেই, বেশি লোকও নেই, শুধু ঘরটা একবার ঝাড় দেওয়া আর মাত্র 3 জনের খাবার বানানো, এতে এমন কি কষ্ট? যদি তুমি বলো তাহলে না হয় খাবারটা আমি বাইরে থেকে নিয়ে আসবো, কিন্তু আমাকে বলো তোমার কি হয়েছে? তোমাকে ভগবানের দিব্যি, তুমি আমার কাছে থাকো। এখন কি তোমাকে আমার কাছে থাকতেও ইচ্ছে করছে না? আমার এই কথাগুলো আমার বউকে খুব বিচলিত করে দিয়েছিল। তার চোখে মুখে অদ্ভুত দুঃখ ফুটে উঠেছিল, যেন সে নিজের কাছেই নিজে বড় অনুতপ্ত। আমি বললাম, কি হলো? তখন সে বলল, কিছুই না, আমি তো বউয়ের কাছে আর্জি জানালাম, কিন্তু আমার শুনানি আর হলো না।
আমার বউকে বললাম, মা যদি তোমাকে ডাকে তাহলে তুমি বলে দেবে যে তোমার শরীর খারাপ। কিন্তু সে বলল, না, আমি এরকম মিথ্যে কথা বলতে পারবো না, না হলে ওনার খুব খারাপ লাগবে। আমি বললাম, হে ভগবান, তুমি এই পৃথিবীতে প্রথম আমার বউ, সে নিজের শাশুড়িকে নিয়ে এত চিন্তিত। মেয়েরা তো বিয়ের প্রথম মাসেই নিজের আসল রং দেখিয়ে দেয়, তুমিও খারাপ বৌমা হয়ে যাও। আমার কথার উত্তরে সে বলল, তুমি কেমন কথা বলছো? আমাকে তোমার মায়ের সাথে এ বাড়িতে থাকতে হবে। তুমি তো সকালবেলাতেই চলে যাও আর সেই রাতের বেলা ফিরে আসো। আমাকে তো সারাদিন তার সাথেই থাকতে হয়। যদি আমি তার সাথে ভালোভাবে না থাকি তাহলে আমার জন্য সে অসুবিধা বোধ করবে। যখন আমি বইয়ের অপেক্ষা করে রাত জেগে কাটাতাম তখন বাইরে থেকে পাথর ভাঙার আওয়াজ আসতো। একদিন বাইরে বেরিয়ে দেখলাম পাশের একটা বাড়িতে কাজ চলছে। আমি মনে মনে ভাবলাম, জীবনে এটাই বাকি ছিল যে সারা রাত আমি পাথর ভাঙার আওয়াজ শুনবো আর নিজের বইয়ের জন্য অপেক্ষা করতে থাকবো। দিন আবার যখন মা পূজাকে ডাকলো তখন আমি মায়ের ওপর রেগে গিয়ে বললাম, তুমি সবসময় আমার বউকে কেন ডেকে নাও? আর তোমার কোমরে ব্যথা, পায়ে ব্যথা, তুমি নিজে মালিশ করো। তখন আমার মা আমার উপর রেগে পুরো আগুন। আমার মা বলল, তুই এসব কী কথা বলছিস? তোর জন্য লোকের বাড়িতে কাজ করেছি, জমি কিনেছি, গয়না বানিয়েছিলাম, সবই তো তুই বিলিয়ে দিয়েছিস। এখন আমি তোর বউকে নিয়ে আমার একটু পাটা টেপাই, এতেও তোর আপত্তি? রাতে আমার গায়ে হাতে ব্যথা করে, ঠিকমতো ঘুমাতে পারি না, পাটা টিপে দিলে একটু ভালো ঘুমাতে পারি, আর ওই টিপতে টিপতেই তোর বউ কখন ঘুমিয়ে পড়ে, তাই সেখানেই সে শুয়ে পড়ে। যা গিয়ে নিজের বউয়ের সাথে কথা বল, আমার মাথা খারাপ করিস না। পরের দিন সন্ধেবেলায় আমার বউ মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেল। আমার মা বলল, খুশির খবর আছে? আর আমি মনে মনে বললাম, খুশির খবর কী হওয়ার আসবে? আমি বউকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইলাম, কিন্তু আমার মা বলল, ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, একটু পরেই ঠিক হয়ে যাবে। তখন আমি মাকে বললাম, যদি এর কিছু হয়ে যায় আমার বউ, তার দায়িত্ব কি তুমি নেবে? আমি তাকে জোর করে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। আমার পাড়াতেই একজন লেডি ডাক্তার বসতেন। সেখানে গেলে আমার বউয়ের হুঁশ ফিরে এলো। আমি বললাম, যখন এসেই পড়েছি তখন চেক আপ করিয়ে নিই, তাহলে জানতে পারবো কী হয়েছে। কিন্তু আমার বউ বলল, আমি চেক আপ করবো না, তুমি আমার হাত জোর করে বলছি, ডাক্তারের কাছ থেকে আমাকে বাড়িতে নিয়ে চলো। ডাক্তার চেক আপ করে বাইরে বেরিয়ে অদ্ভুত চোখে আমার দিকে তাকিয়ে বললেন, আজকালকার পুরুষেরা একদম জঘন্য। তখন আমি ডাক্তারকে বললাম, কেন ডাক্তার, কী হয়েছে? তখন তিনি বললেন, তোমার তো জানা উচিত ছিল কী হয়েছে, মুখ দেখেই তো মনে হয় ভদ্র, কিন্তু তুমি এর সাথে। আমি ডাক্তারকে বললাম, কিন্তু আমি করেছিটা কি? তখন ডাক্তার বললেন, এটা যদি তোমরা স্বামী স্ত্রীর ব্যাপার, কিন্তু নারীর শরীরেও একটা সীমা আছে। আর তুমি এর সাথে এত কষ্টের কাজ করেছো যে বেচারি মাথা ঘুরে গেছে, আর এর ব্লাড প্রেশারও লো হয়ে গেছিলো, তাই বেহুশ হয়ে পড়ে আর অনেক দেরিতে জ্ঞান ফিরে আসে। যদি এভাবেই আর কিছুদিন সময় কেটে যেত তাহলে আরও বিপদ হতে পারত। তারপর আমি বাড়িতে এসে মায়ের ওপর খুব রাগারাগি করলাম, কিন্তু মা আমার কোনো উত্তর দিল না। ফের রাতের বেলা আমার মা আমার বউকে আবার রাতের বেলা ডাকলো। এবার আমি সারা রাত কৌতূহল সুরে ভাবলাম, আমাদের মাকে ধরতেই হবে। ওরা ঘরের ভেতর কী এমন করে যে সকালবেলা আমার বউ আর উঠে দাঁড়াতে পারে না? তাই পরের দিন আমি রীতিমতন সব কিছু ভাবে আমার মাকে পাহারা দিতে শুরু করলাম। মা রাতে যখন ডাকলো তার আগেই আমি মায়ের ঘরে লুকিয়েছিলাম, ওখানে কি হয় সেটা জানার জন্য। তারপর আমার মা আমার বউকে ঘরে ঢুকিয়ে দিয়ে দরজাটা আটকে দিল। আর ঘরের দরজাটা আটকানোর পরই মা বলল, তাড়াতাড়ি শুরু করে দে। তখন আমি দেখলাম আমার বউ হাতে একটা বেলচা নিয়ে আছে। আমি দেখে খুব অবাক হলাম, এখানে বেলচা দিয়ে কি করবে আমার বউ? তারপর দেখলাম আমার মা একটা দেয়ালের কাছে গিয়ে একটা পর্দা সরিয়ে দিল। সেই পর্দাটা সরাতেই দেখলাম একটা সুড়ঙ্গ, আর সেই সুড়ঙ্গ দিয়ে মা আর বউ দুজন মিলে ঢুকে গেল। ঢুকে গিয়ে দেখছি ওখানে প্রচুর স্বর্ণ মুদ্রা প্রচুর রাখা আছে। প্রতিদিন আমার বউ মাটি খুঁড়তো আর সোনা রূপোর কয়েন এগুলো সব বার করতো। তাই জন্যই আজকে আমার বউয়ের এত শরীর খারাপ। কিন্তু আমার মা আমাকে একবারও সেটা জানতে দেয়নি। তারপরে আমি আমার মায়ের সামনে চলে এলাম আর আমার মায়ের সমস্ত সত্যিগুলো আমার সামনে তুলে ধরলাম। তারপরে আমার মা বলল, তোকে আমি বলতে চাইনি, কারণ তুই আমার অনেক ক্ষতি করে দিয়েছিস। আর আজকের পর থেকে এই সোনাদানা পাওয়ার পরে আর আমাদের কোনো এই প্রবলেমই থাকবে না। তারপরে
আমার মা আমরা সবাই মিলে সুখে দিন যাপন করলাম। ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা একটু শেয়ার করতে ভুলবেন না, আর কেমন হলো অবশ্যই জানাবেন।